কারণে হয়তোবা তার শারীরিক জটিলতা এবং অসুস্থতা যে কোনো একটা কারণে তিনি স্টুডিওতে আসতে পারেননি। তো আমি তার ঘটনাটি ঠিক তিনি যেভাবে বলেছেন সেভাবেই করেই আসলে পড়ে শোনাচ্ছি। আপনারা জানাতে চান, জানাতে পারেন কোন ঘটনাগুলো আজকে আপনাদের সবচেয়ে বেশি ভয়ঙ্কর লাগছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ভূত নাইট। আমাদেরকে আরো কিছু ইন্টারাকশন করে অনেক এই ছিল আমার ঘটনা। আমরা আর ঘটনায় বলছিলাম যে একটা ভূত নাইট। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাই। আমার নাম রাব্বি। ঢাকা উত্তরাতে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করব তখন আমি কলেজে পড়ি। ঘটনাটি ঘটেছিল আমার মায়ের সঙ্গে। ঘটনাটি ঘটে 2018 সালে। তখন আমরা উত্তরা হাউস বিল্ডিং এর অপোজিটে 6 নম্বর সেক্টর 1 নম্বর রোডে থাকি। আমরা বাসাটিতে নতুন উঠেছিলাম। বাসাটিতে ওঠার পেছনে অন্যতম কারণ ছিল আমার কলেজ থেকে আমার বাসা বেশ কাছে। আমি তখন পড়তাম উত্তরা মাইলস্টোন কলেজে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাই। আগস্টের 5 তারিখে আমরা বাসাটিতে উঠি। প্রথম 4 দিন দেরি হওয়ার পেছনের কারণ ছিল আমার বাবা তখন বেশ অসুস্থ ছিলেন। তিনি তখন হাসপাতালে ভর্তি। আমার মা তখন রাত জেগে নামাজ পড়তেন এবং আমার বাবার জন্য দোয়া করতেন। আমরা 5 তারিখে বাসায় ওঠার পরে সবকিছু গোছাতে প্রায় আরো 2 দিনের মতো সময় লেগে যায়। আমার তখন ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হয়েছে। আমিও পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ওই সময়টাতে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজও আমি করতাম। যেমন ধরুন একটা টিউশনি করতাম। পাশাপাশি যেহেতু এইচএসসির পরে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একটা ইচ্ছে ছিল, তাই আগে ভাগেই বেশ কিছু ক্লাস শুরু করে দিয়েছিলাম। রাত জেগে পড়াটা আমার ছিল একটা অভ্যেস, বদভ্যাসও বলতে পারেন। আমি রাত জেগে পড়তাম। আমার বাবা তখন হসপিটালে, আমার মা সারা রাত নামাজ পড়তেন। একদিন রাতের কথা, আমি তখন পড়ছি, টেবিল ল্যাম্প দিয়ে পড়াশোনা করছি। হুট করে আমার মায়ের রুম থেকে চিৎকারের শব্দ ভেসে আসলো। আমি এক দৌড়ে মায়ের রুমে গেলাম। দেখলাম আম্মু ফ্লোরের উপরে পড়ে আছে। যেহেতু আমি একা বাসায় ছিলাম, আমি ধরাধরি করে আমার মাকে বিছানায় তুললাম। দ্রুত গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে পানি নিয়ে এসে আমার মায়ের মুখে পানি ছেটানো শুরু করলাম। আমি বুঝতে পারছিলাম আমার মা বোধহয় ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিলেন। কোনোভাবেই আমার মায়ের রাতে জ্ঞান ফিরছিল না। তার দাঁতের সঙ্গে দাঁত যেন লেগে গিয়েছিল। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। কি করব কিছু বুঝতে না পেরে আমি আমার বাড়ির দারোয়ানকে ফোন দিলাম। দারোয়ান জানালে এত রাতে ডাক্তার পাওয়া সম্ভব না। তিনি তাড়াতাড়ি আসলেন এবং
আমার মাকে প্রাথমিকভাবে যে সমস্ত চিকিৎসাগুলো করা যায়, যেমন মুখে পানি দেওয়া, হাত পায়ে তেল মালিশ করা, সব কিছুই করা শুরু হলো। প্রায় ২০-২২ মিনিট পরে আমার মায়ের জ্ঞান ফিরল। মা জ্ঞান ফেরার পরে কথা বলতে পারছিলেন না, বেশ অনেকক্ষণ চুপচাপ ছিলেন। আমি মাকে জিজ্ঞেস করছিলাম কি হয়েছে, না কোনো উত্তর দিতে পারছিলেন না। সারা রাত এইভাবেই মায়ের পাশে বসে কাটিয়ে দিলাম। সকালবেলা আম্মু একটু স্বাভাবিক হলে আমি আম্মুর সঙ্গে কথা বললাম। তিনি যা বললেন সেটা একেবারেই অলৌকিক, অস্বাভাবিক, অসম্ভব ঘটনা। তিনি বললেন তিনি যখন ঘুম থেকে উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন তখন তিনি ডাইনিং টেবিলে কিছু খটমট শব্দ শুনতে পাচ্ছিলেন। মনে হচ্ছিল কেউ গ্লাসে পানি খেয়ে পানিটা ডাইনিং টেবিলের ওপরে রাখছে। আম্মু প্রথমে ভেবেছিল বোধহয় আঘাত আমার মাকে নিয়ে আমি বাসায় ফিরি। প্রতিদিনের মতো আমার মা এসে বাসায় রান্নাবান্না করা শুরু করেন। রান্নাবান্না করতে করতে প্রায় 11টা 11:30 বেজে যায়। ততক্ষণে আমি পড়াশোনা করতে বসে যাই, পড়ার টেবিলে পড়তে থাকি। আমার মা খাবার দিয়ে তিনি তার রুমে চলে যান। আমার মা একটু তাড়াতাড়ি শুয়ে পড়তেন এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন। রাত তখন 3টা কি 3:30। আমার মায়ের রুম থেকে চিৎকারের শব্দে আমার পড়ার ঘোর তখন কাটে। আমি আবার এক দৌড় দিয়ে মায়ের রুমে যাই। তখন দেখি মা খাটের উপরে বসে থরথর করে কাঁপছে। আমি বুঝতে পারলাম গতকালে রাতের মতোই কিছু একটা মায়ের সাথে ঘটেছে। আমি মাকে ঠান্ডা করার চেষ্টা করলাম, সারা ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। তবে গত রাতের মতো এবার মা খুব একটা বেশি সেন্সলেস হয়ে যাওয়া বা একেবারে আউট অফ দ্য জোন হয়ে যাওয়ার মতো হয়নি। আমি মাকে জিজ্ঞেস করলাম যে কি ঘটেছে। মা কিছুটা সময় চুপ ছিলেন, পানি খেলেন, এরপর আমাকে বললেন আমার মা দেখেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার সময় তার পাশে এসে আমার মায়ের বাবা অর্থাৎ আমার নানা, মরহুম আমার নানা পাশে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করেছেন। মধ্যরাত আমার মা তখন একা ঘরের মধ্যে। আমার মা একটু স্বাভাবিক হওয়ার পরে আমি বললাম যে আগামীকালকেই ঘরের মধ্যে হুজুর এনে ঘর বন্ধ করার ব্যবস্থা করব, চিন্তা করো না। সেদিন রাতে মা আমার রুমেই ছিলেন। আমি পড়াশোনা করেছি, মা নামাজ পড়েছেন। সকালবেলা ডেইলি রুটিনের মতোই আমার মাকে আমি আবার হাসপাতালে দিয়ে আসি এবং আমি কলেজে চলে যাই। সেদিন আমার কলেজের কাজ একটু তাড়াতাড়ি শেষ হওয়ার কারণে আমি ভাবলাম বাসায় এসে শাওয়ার নিয়ে তারপরেই হাসপাতালে যাব। চাবি যেহেতু একটা আমার কাছে ছিল, আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার হাত পা ধুয়ে খাবার দাবার খেয়ে তারপরে শাওয়ার নিতে চলে যাই। আমি যখন শাওয়ার নিচ্ছিলাম তখন বাইরে আমি বেশ কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম। অনেক ভাই, আমি কিন্তু দুপুরের কথা বলছি, ভর দুপুর। আমি শুনতে পাচ্ছিলাম কেউ একটা হাঁটাচলা করছে, টুংটাং শব্দ, ঠিক ঘরের মধ্যে কোনো মানুষ যদি কোনো কাজ করতে থাকে যেমন শব্দ হয় তেমন শব্দ। বিশেষ করে শাওয়ার বন্ধ করার পরে, ঝর্ণা বন্ধ করার পরে আমার মনে হলো আমি স্পষ্টত শুনতে পেলাম আমার রুমের মধ্যে কিছু একটা হাঁটাচলা করছে। বেশ দুদিন ধরে দুইটা ঘটনা ঘটার পরে আমিও বেশ ঘাবড়েছিলাম। ভয়ে ভয়ে আমি দরজা খুললাম। সবকিছুই বেশ স্বাভাবিক দেখতে পেলাম। আমি পুরো ঘর ঘুরে দেখলাম, কোথাও আমি কিচ্ছু দেখতে পেলাম না, কোথাও কেউ নেই। আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম, বললাম এই সব কিছু আমার মনের ভুল। আমি আমার রুমে এসে আমার জামাকাপড় পরিবর্তন করা শুরু করলাম।
ঠিক জামাকাপড় পরিবর্তন করে যখন আমি পিছনে করে তাকিয়েছি, আমার পায়ের নিচের থেকে মনে হলো মাটি সরে গেছে। আমি দেখলাম আমার মা ঘর ঝাড়ু দিচ্ছেন। অনেক ভাই, আমার মা কিন্তু হাসপাতালে। আমি তাকে আনতে তখনও যাইনি। ভর দুপুরবেলা 3টা কি 3:30, বাসার মধ্যে আমি তখন একা। কিন্তু আমি দেখছি স্পষ্টত আমার মা আমার দরজার পাশ থেকে ঘর ঝাড়ু দিতে দিতে আবারও ভেতরের ঘরের দিকে চলে গেল। ভয়ে তখন আমার প্রায় কান্না চলে আসছে। আমি আমার জীবনের যত সূরা কেরাত পারি সব পড়তে পড়তে আমার ব্যালকনির দিকে দৌড় দিলাম। ব্যালকনিতে গিয়ে আমি দরজা বন্ধ করে আমার বাসার কেয়ারটেকারকে ফোন দেওয়া শুরু করলাম। আমি একের পর এক ফোন দিচ্ছি, কেউ ফোন ধরছে না। আমি আমার রুমের মধ্যে তখনও অনেক ধরনের শব্দ শুনতে পাচ্ছি। এই যেমন ধরুন চেয়ার টানার শব্দ, হাঁটা চলার শব্দ। একবার আমার ফোন কেয়ারটেকার এবং তিনি কিছুই বলেননি। আমি মসজিদের ইমাম নিয়ে আসি এবং পরবর্তীতে ইমাম ঘরের মধ্যে ঢোকেই তিনি বলেন, আমি অনুভব করতে পারছি